26 মে 2025 বণিক বার্তা। সবাইকে আজকের স্বাগতম পত্রিকা অ্যানালাইসিসে। তিন থেকে এখন 6% কাছাকাছি ব্যাংক স্প্রেড। আমাদেরকে বুঝতে হবে যে ব্যাংক স্প্রেডটা কী জিনিস। ব্যাংকের ঋণ ও আমানতের সুদ হারের, ব্যাংকের ঋণের যে সুদ আর আমানতের সুদ হারের ব্যবধানই হলো স্প্রেড। তাহলে ব্যাংকের ঋণের সুদ আর আমানতের সুদের ব্যবধান মার্চ 24, এখন যদি মার্চ 2025 ধরি, নীল রঙটা হচ্ছে আমানত আর হলুদ রঙটা হচ্ছে ঋণ। তো ঋণের পার্সেন্ট 6 আমানত যদি 6.17% হয়, আর ওদিক দিয়ে 12.04 হচ্ছে ঋণ। তাহলে মাঝখানে স্প্রেড হলো কত? 5.87। মোট কথা স্প্রেড হলো ব্যাংকের ঋণ আর আমানতের যে ব্যবধানটা, তাই হলো স্প্রেড। যে ব্যাংকের স্প্রেড যত বেশি, ওই ব্যাংকের মুনাফার সম্ভাবনাও তত বেশি। স্প্রেড বেশি মানে কি? আমরা ঋণ যখন কাউকে, কোনো একটা কোম্পানিকে ব্যাংক ঋণ দেয়, যে পরিমাণ সুদ তারা নেয় ঋণের বিপরীতে, ওইটা যদি বেশি হয়, আর আমি গ্রাহকদেরকে, যারা আমাদের কাছে টাকা জমা রাখছে, তাদেরকে আমরা সুদ দিলাম 6 টাকা, আর ঋণ থেকে সুদ নিলাম, মানে ব্যাংকের আয় হিসাবে নিলাম 12 টাকা, তাহলে আমাদের 6 টাকাই লাভ হচ্ছে। মানে ঋণের এই ব্যবধানের মধ্যে ব্যাংকের ঋণ থেকে যে আয় হয়, সেটাই ব্যাংকের একটা লাভ। তো স্প্রেডটা যত বেশি হবে, মুনাফার সম্ভাবনাও তত বেশি। তিন থেকে এখন 6% কাছাকাছি ব্যাংক স্প্রেড। কিছু ব্যাংকের মুনাফা বাড়লেও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত। সুদ বৃদ্ধির চাপে বাড়ছে খেলাপি ঋণ। এখন ঋণের সুদটা বাড়ার কারণে যারা ঋণ নিচ্ছে, তারা কি করতেছে? ঋণটা আর পরিশোধ করতে চাচ্ছে না। এর কারণে খেলাপি ঋণের হার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কর্মচারীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই সরকারি চাকরির অধ্যাদেশ জারি। সরকারি চাকরির অধ্যাদেশ জারি নিয়ে এখন প্রচুর বিক্ষোভ হচ্ছে। সামনে এখন 300 পড়ে গেছে প্রধান উপদেষ্টা, তখন উনি আসলে এ বিষয়ে অধ্যাদেশ কি বাতিল হবে না থাকবে, সে বিষয়ে কথা হবে সরকারি কর্মকর্তাদের সাথে। জনগণ করুণার পাত্র নয়, সরকারের মান অভিমানের সুযোগ নেই। তারেক রহমান। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে কার্যকর প্রকল্পে বিনিয়োগ করাই এবারের বাজেটের মূল লক্ষ্য। কৃষিতে রপ্তানি বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি। ঐক্যমত না হলে বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে। মত বিনিময় সভায় আলী রিয়াজ। সামনে নির্বাচন উপলক্ষে একটা সব দলকে মিলেমিশে একটা যৌথ নির্বাচন করার উদ্যোগে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে সরকার, নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ার আশঙ্কা। প্রথমত জানতে হবে অবৈধ পথে কেন রেমিটেন্স আসার কারণ যুক্তরাষ্ট্র এখন রেমিটেন্স পাঠাতে 5% করে এক্সট্রা কর কাটবে বলে নির্ধারণ করছে। এটার জন্য একটা বিল পাস করছে, সেটা হলো ওয়ান বিগ বিউটিফুল বিল পাস। এই কারণে এখন অবৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ার একটা আশঙ্কা আছে। নারীকে বাদ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তরের পথে হাঁটতে হবে। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের পথে প্রয়োজন কার্যকর ও টেকসই নীতিমালা। কিন্তু সেই নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে নারীদের অংশগ্রহণ আবশ্যক। এখানে নারীদের অন্তর্ভুক্তমূলক যে কাজটা, এই ধরনের আর্টিকেলগুলো বিশেষত লিখিত পরীক্ষায় আসে, যে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও টেকসই সাস্টেনেবল, যে রূপান্তরের পথে হাঁটতে হবে। 3 থেকে 5% রেমিটেন্স প্রবাহ বাড়ার আশঙ্কা। প্রথমত জানতে হবে অবৈধ পথে রেমিটেন্স আসার কারণ। যুক্তরাষ্ট্র এখন রেমিটেন্স পাঠাতে 5% করে এক্সট্রা কর কাটবে বলে নির্ধারণ করছে সরকার, নির্বাচন কমিশন।
যদি বলি লাস্টে কি লিখলো, নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শুধু অর্থনৈতিক বিনিয়োগ নয়, সামাজিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো বিনিয়োগ দরকার। তাহলে জনগণ সেখানে উপেক্ষিত থাকবে না, মানে বাদ যাবে না। সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। জ্বালানি খাতে স্বনির্ভর হওয়ার বিকল্প নেই। আমদানি নির্ভর জ্বালানি থেকে স্বনির্ভর হতে হবে। অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী অধিকার ও আসন্ন বাজেট। আসন্ন বাজেট নিয়ে এই বাজেট ভাবনা নিয়ে শামসুল হুদা সাহেব এই আর্টিকেলটা লিখেছেন। অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী অঙ্গীকার ও আসন্ন বাজেট। কেমন হতে পারে বাজেট? অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে কার্যকর প্রকল্পে বিনিয়োগ করাই এবারে বাজেটের মূল লক্ষ্য। ডক্টর সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে আর্টিকেলটা, কথোপকথনটা এখানে লেখা হয়েছে। যদি এখানে একটু পড়ি, আগের বাজেটে যেসব মেগা প্রকল্প ছিল, পদ্মা সেতু, টানেল, বড় বড় রাস্তা, সেগুলোর কাজ এখনও শেষ হয়নি। 30 বিলিয়ন ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, এগুলোর মতো বড় প্রকল্প নেব না আমরা। লোক দেখানো কাজ করব না। আমাদের নেয়া প্রকল্পগুলো হবে 1 বিলিয়ন থেকে 2 বিলিয়নের। চেষ্টা করব আর্থসামাজিক কাঠামো ও মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রকল্প নেয়া। এছাড়া যেসব প্রকল্পের সুষ্ঠু নিয়ন্ত্রণ ও পরিচালনা সম্ভব, সেগুলো আমাদের মনোযোগ বেশি থাকবে। সেই সাথে বৈদেশিক সাহায্য নিয়ে কিছু করা থেকে বিরত থাকব। আমরা ঋণ অনুদান নিতে পারি, কিন্তু কোনো প্রকল্পের পুরো ব্যয় বিদেশ থেকে নেওয়া হবে না। ডাটা সেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার বাড়াচ্ছে এআই। বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রসারে ডাটা সেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার দ্রুত বাড়ছে। প্রযুক্তিটির চাহিদা যত বাড়বে, তার সঙ্গে বাড়বে জ্বালানি ও পরিবেশগত চাপ। চলতি বছর শেষ হওয়ার আগে ডাটা সেন্টারে প্রায় অর্ধেক বিদ্যুৎ খরচ হবে এআই ভিত্তিক কার্যক্রম। একই সঙ্গে পানি ব্যবহারকারী অন্যান্য খাত যেমন গবাদি পশু পালন, বস্ত্রশিল্পকেও ছাড়িয়ে যাবে ডেটা সেন্টার। এটা একটা হুমকিকর পৃথিবীর জন্য। জ্বালানি সংকটে কারখানাগুলো উৎপাদন সক্ষমতার 40 থেকে 50% ব্যবহার করতে পারছে। জ্বালানি সংকট। তিন সীমান্ত দিয়ে 172 জনকে বাংলাদেশে পুশিন। কসবায় বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহত। প্রাথমিকের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতিতে। ক্ষতিগ্রস্ত হবে 1 কোটি শিশু শিক্ষার্থী। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে প্রধান উপদেষ্টা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হার 55.73%। এখানে অ্যামাউন্টগুলো দেওয়া আছে। যারা প্রাইমারি স্কুলে পড়বেন, প্রাইমারি স্কুলে শিক্ষকতা করবেন, তাদের জন্য এই আর্টিকেলগুলো লাগতে পারে। ভাইভাতে জিজ্ঞাসা করে। ঝুঁকিপূর্ণ এলাকায় পানি ব্যবহার। শিল্প খাতে পানি ব্যবস্থাপনা নীতির খসড়া প্রকাশ। খুব একটু ইম্পর্টেন্ট। ঝুঁকিপূর্ণ এলাকায় পানি ব্যবহার নিয়ন্ত্রণ ও বেশি মূল্য নির্ধারণ করবে সরকার। এতে পানি সম্পদ রক্ষায় কাজে আসবে শিল্প খাতে পানি ব্যবস্থাপনা নীতি 2025। প্রথম আলো। সচিবালয়ে বিক্ষোভ, দিনভর অচল ছিল এনবিআর, নগর ভবনের তালা। ডলারের বাজারে স্বস্তি, রিজার্ভেও স্থিতিশীল। সামনে যে 2025-26 বাজেট আসতেছে,
ডলারের বাজারে স্বস্তি। ইতিবাচক হচ্ছে আর্থিক সূচকগুলো, তবে মূল্যস্ফীতির কাঁটা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। গত বছরের ঘাটতি ছিল 439 কোটি ডলার, আর মার্চ শেষে চলতি হিসাবে ঘাটতি কমে এসেছে 66 কোটি ডলারে নেমেছে। বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে 25.44 বিলিয়ন ডলার। এটা তো প্রতিদিন উঠানামা করে। এখন অর্থনীতি স্থিমিত অবস্থায় আছে, আমদানির চাপ কম, ফলে ডলারের চাহিদাও কম। এজন্য ডলারের বাজার স্থিতিশীল হয়ে গেছে, তা এখনই বলা যাবে না। আসলে ডলারের বাজারে স্বস্তি বলতে এখন আমদানিটা কম, রপ্তানি তো আমাদের দেশটা রপ্তানিমুখী নয়। আমদানি কম হওয়ার কারণে বিপুল বিলাসী দ্রব্যগুলো আমাদের আগে যে 24 সালের দিকে পর্যন্ত যে পরিমাণে বিলাসী দ্রব্য আমদানি হতো, এই 2025-এর যে শুরুর দিকটা যদি বলি, এই টাইমে আমদানিটা অনেক পরিমাণে কমে গেছে। আমদানি কমে গেছে বলতে খাদ্যদ্রব্য আমদানি হচ্ছে, বিলাসী দ্রব্য, গাড়ি বা বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যগুলো আমদানি একদম কমে গেছে। এ কারণে ডলারটা খরচ হচ্ছে না, এই জন্য ডলারের বাজারে স্বস্তিটা আছে। তবে সামনে ব্যবসা বাণিজ্য যখন আবার পরিস্থিতি ঠিক হবে, তখন বোঝা যাবে যে আসলে কি আমাদের ডলার বাজারটা স্বস্তি আছে কি না। দেশে সংকট চলছে, উত্তরণের প্রয়োজন জাতীয় ঐক্য। দেশ জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত 5 আগস্টের পরে যতদিন যাচ্ছে, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব বাড়ছে। এটাই বর্তমান সংকট। সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগ থাকতে হবে, জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করতে হবে। কুকুর লেজ নাড়ছে নাকি লেজ কুকুরকে? ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরু করেন পরীক্ষিত একজন বন্ধু হিসেবে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হিসেবে। নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় চমক ছিল ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পক্ষ নিয়েছে। এখানে আসলে কুকুর লেজ নাড়ছে নাকি লেজ কুকুরকে, এটা আসলে ট্রাম্পের যে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কথা বলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে লিখেছেন সামিয়াল আরিয়ান। উনি এই বিষয়টা নিয়ে এখানের মধ্যে কথা বলেছেন। যাদের আমি মনে করি আর্টিকেলটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ লিখিত পরীক্ষার জন্য ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি। সম্ভবত যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে প্রকৃত চেহারা বোঝার শেষ পরীক্ষা হবে ট্রাম্প কি ইসরায়েলকে গাজায় গণহত্যা থামাতে বাধ্য করতে পারবেন কি না, তার মধ্য দিয়ে সেই মুহূর্তে বোঝা যাবে যুক্তরাষ্ট্র আসলে নিজের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চায় নাকি ইসরায়েলের সম্প্রসারণবাদী ও ধর্মান্ধ গ্রেটার ইসরায়েল প্রকল্পকে সমর্থন করে যাচ্ছে। এই পরীক্ষাতে প্রমাণ হবে আসলে কুকুর লেজ নাড়ে নাকি লেজ কুকুরকে। সুন্দর একটা আর্টিকেলের নাম। অন্তর্বর্তী সরকার কতটা সবার হতে পারছে? বর্তমান পরিস্থিতি উত্তরণে সংস্কার ও বিচার বিষয়ে সরকারকে আরও আন্তরিক হতে হবে, তা জনগণের কাছে দৃশ্যমান করতে হবে। শুধু কথায় নয়, সরকারের কাজেও সংস্কারের ছাপ থাকতে হবে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংস্কারে মনোযোগ দিতে হবে, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়। অন্তর্বর্তী সরকারকে তার কাজের মধ্যে দিয়ে দেশের সব গণতন্ত্রকামী মানুষের সরকার হয়ে উঠতে হবে। পণ্য খালাসে হচ্ছে বিলম্ব, ভোগান্তিতে ব্যবসায়ীরা। শেয়ার বাজারে এখন ডাকাতদের আড্ডা।
কেমন বাজেট চাই? ব্যাংকের অসাধু পরিচালকদের সম্পদ জব্দে আইন করা দরকার। শেয়ার বাজারে আস্থা ফেরাতে স্বল্পমেয়াদী পদক্ষেপ নিতে হবে। কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। শিল্পে উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা থাকা জরুরি। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। ধনীদের সম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা নয়, বিশ্বাসী মূল শর্ত। 2023 সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বজুড়ে 8,030টি পারিবারিক দপ্তর সক্রিয় ছিল। আগামী 2030 সালের মধ্যে এই সংখ্যা বেড়ে 10,720-এ পৌঁছাবে। এখন পারিবারিক দপ্তরগুলোর অধীনে পরিচালিত সম্পদের পরিমাণ দাঁড়াবে প্রায় $5.4 ট্রিলিয়ন। বিশ্বব্যাপী ধনী ব্যক্তিরা এখন সম্পদ ব্যবস্থাপনায় আরও ব্যক্তিকেন্দ্রিক সেবা চাইছেন। তাদের এই চাহিদা পূরণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে অপেক্ষাকৃত অপ্রচলিত এক খাত, পারিবারিক দপ্তর বা ফ্যামিলি অফিস। তবে এই দপ্তরগুলো এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি তা হলো দক্ষ জনশক্তির অভাব। ধনীদের সম্পদ ব্যবস্থাপনার জন্য আসলে দক্ষতা নয়, তাদের নিজস্ব একটা বিশ্বস্ত ব্যক্তিদের নিয়োগটাই আসল, যাদেরকে ওই যে ধনী পরিবারগুলো বিশেষ করে ব্যবসাটা চালিয়ে নিতে পারবে। ভারতের পানি চুক্তি স্থগিত করা 24 কোটি মানুষের জন্য হুমকিকর। জাতিসংঘে পাকিস্তান। গাজায় 77% এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। ইস্তাম্বুলে এরদোয়ানের সঙ্গে আল-শারার বৈঠক। আল-শারা কে বলেন তো? সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্য ডেইলি স্টারটা আমরা শুধু ওয়ার্ডের জন্য পড়বো, আর এডিটোরিয়ালগুলো লিখিতের জন্য। উই আর ইন ওয়ার লাইক সিচুয়েশন, ইউনুস। NBR অফিসিয়ালস কল অফ শাটডাউন। এখানে NBR মানে কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। Charge pressed against 8 crops at ICT. Internal democracy lies at the heart of NCP Charter. A major national crisis averted. A major national crisis averted. Averted মানে হচ্ছে এড়ানো। Government must provide more clarity regarding election reform and trial. The NHRC also requires reform. এটার মানে হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। The importance of the NHRC, National Human Rights Commission, can't be emphasized enough. If during the last decade, আগের গত যুগে যদি দেখি, it had functioned according to international standards, with the capacity and willingness to hold inquiries with authorities in case of enforced disappearance and to carry out unannounced visits to detention sites. Victims of human rights violation could have had an avenue for redress. Instead, it remained inefficient.
Who will pay for the NBR turmoil? Our young citizens can transform our healthcare future. Subsidy spending to hold steady. Most allocation to go power, fertilizer, food sector. The budget for fiscal 2025 to 2026 is likely to be smaller than the current year's outlay, but subsidy spending is expected to remain at most almost unchanged at taka 1,15,741 crore. The original subsidy allocation for the current fiscal was taka 1,15,000 crore, but it rose to taka 1,33,000 crore as the interim government cleared most overdue payments across several sectors. রাশিয়া লঞ্চ ইয়েস যুক্ত হয়েছে, কারণ রাশিয়া এই কারণে ভারতের সাথে আসবে ইয়েস। লার্জেস্ট এয়ার অ্যাটাক অন ইউক্রেন। আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ।